হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু দেরি হলো বিভিন্ন কাজের জন্য। তো প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে আমি কালকে পিএনবি যে দিয়েছিলাম সেটা যথেষ্ট আজকে ভালো পারফর্ম করছিল। তো সেটা আমরা ওখানে গিয়ে দেখে নেব, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমি দেখলাম অনেক বন্ধু জয়েন করেছেন এবং জয়েন করার জন্য অ্যাকচুয়ালি আমার যে কোনো ভিডিওতে গেলেই হবে। যেমন এখন যে ভিডিওটা দেখছেন সেটাতে গেলেও আপনি পেয়ে যাবেন। জাস্ট ডেসক্রিপশানে যাবেন এবং প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে ওটাই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, এবং আমাদের একমাত্র টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটাই, এবং সেটা এই লিঙ্ক দিয়েই যেতে হবে, অন্য কোনো আর উপায় নেই। তো টেলিগ্রামে আমি পিএনবি হাউসিং দিয়েছিলাম, যদিও ওপেনিংয়ে অনেক ওপরে ছিল, সেটা কিন্তু শেষের দিকে অনেকটা নিচে চলে এসেছে। আজকে কেন এটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই ইন্ডেক্সের দেখে একটু বুঝতে পারবো। তো ব্যাংক বিজ প্রায় নিউট্রাল, ঠিক আছে। আইটি বিজ নেগেটিভ, সব থেকে বেশি যেটা নেগেটিভ সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিএসইউ ব্যাংক -0.91, আর নিপ মিড ক্যাপ মিড ক্যাপ 150 যেটা ইন্ডেক্স সেটা হচ্ছে -0.71। তো এটা বুঝতে পারছি যে আজকে মিড ক্যাপ স্মল ক্যাপের হালত একটু খারাপ ছিল। মিড ক্যাপ স্টকগুলো পড়েছে, যেমন আমাদের যে ফেভারিট স্টকগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে যেমন WPIL, ঠিক আছে। এটা কিন্তু আজকে আমরা যদি দেখি সকালে কিন্তু বেশ ওপরে ছিল, ঠিক আছে। 530 টাচ করেছে, বা এখানে আবার এসে 530 টাচ করেছে, তারপরে কিছুটা ধরে থাকলেও লাস্ট এসে একটা সেলিং হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বিভিন্ন কারণে হয়, বিভিন্ন ধরনের পজিশন মার্কেটে থাকে, ইন্ট্রাডে পজিশন থাকে, অনেক ধরনের কিছু থাকে। তো সেটা যাই হোক, আজকে মিড ক্যাপ স্মল ক্যাপ যে পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন আমি যদি ধাবরিয়া প্লাইউড বলি, তো এটা 1.28 পজিটিভ, কিন্তু এটা বেশ খানিকটা পজিটিভ ছিল আজকে, ছিল এখানে প্রায় 490 492 এ ধরনের জায়গায়। আর এটা এখানে ক্লোজিং হয়েছে 479, যেটা কিন্তু অনেক নিচে এসেছিলো 460-65। আমার হয়তো এখানে একটু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি আজকে যেহেতু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ পড়ছে, আমি মার্কেটে খুব একটা বেশি কিছু মানে সাহস দেখাতে চাইনি। এবার যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তারা ভালো করে জানেন যে আমি কালকে 510-এ এই স্টকটাকে বিক্রি করেছি এইরকম একটা জায়গায়। তারপর থেকে কিন্তু বেশ খানিকটা নিচে এসছে 510। যদি আমি এখানে দেখি তাহলে 510 থেকে প্রায় 460 এই জায়গাতে, ঠিক আছে। সেটা কিন্তু 50 পয়েন্ট, তো অনেকটাই পয়েন্ট। সুতরাং আমি কালকে বেরিয়ে গিয়ে সেটা বেশ খানিকটা ঠিকই করেছি বললে হয়। এবার এখানে এরপরে কি হবে আমি সেটা ঠিক বের করতে পারছি না, তার কারণ এখানে যদি আমি দেখি এখানে এই সাপোর্টের ওপরে কিন্তু এখনও পৌঁছায়নি, বা সেখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে না। এটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, এখানে এটা ফল করেছে ভালো মতোই, এবং এরপরে এখানে গিয়ে আটকে গেছে আজকে। কালকে গিয়ে যদি এর ওপরে ক্লোজিং দেয়, মানে এই সাপোর্টের উপরে ক্লোজিং দেয়, তাহলে হয়তো আমি একটু ইন্টারেস্টেড হব। আদারওয়াইজ আমি এই স্টকটার জন্য একটু ওয়েট করব। আর এই স্টকটা যে কোথায় কিনেছিলাম, কোথায় বিক্রি করেছিলাম, এবং প্রায় 70,000 মতো আমি প্রফিট বুক করেছিলাম, সেটা কিন্তু আমার ড্যাশবোর্ডে গিয়ে বা আমার কন্টেন্টে গিয়ে দেখতে পারা যাবে। এই যে লাস্ট ভিডিও মানে কালকের ভিডিওটাই ওটা ছিল, যে 70,000 প্রফিট বুক করলাম, খুব বেশি দিন না, এই কয়েকদিনই জাস্ট হলো, এবং আমি বুক করেছিলাম এইটা, সেটাতে ভিডিওতে পুরো ক্লিয়ার দেওয়া আছে। আরেকটা, হ্যাঁ, যেটা বললাম পিএনবি হাউসিং, যেটা আমি টেলিগ্রামে দিয়েছিলাম, তো টেলিগ্রামে দিয়েছিলাম আমি পরশু, ঠিক আছে। টেলিগ্রামে দিয়েছিলাম পরশু, এবং পরশুর পর থেকে অ্যাকচুয়ালি প্রাইসটা এইরকম জায়গায় ছিল, এরকম একটা জায়গার ছিল। তো সেখান থেকে কিন্তু একটা বিগ র্যালি দিয়েছে। আমি ওখানে টেলিগ্রামে যেটা দিয়েছিলাম বা পার্টিকুলারলি লিখেছিলাম সেটা হচ্ছে যে এই স্টকটা কি দৌড়বে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গাতে ছিল 31st, এটা কালকে দৌড়েছে। আমি পরশুদিন রাতে অ্যাকচুয়ালি দিয়েছি, পরশুদিন রাতে মানে এই জায়গায় ক্লোজিং ছিল। তো 31st মানে কাল থেকে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ পুরো দৌড়েছে। কিন্তু আজকে সেই সেলিং প্রেসার যেহেতু মিড ক্যাপ স্মল ক্যাপ সব জায়গাতে এসছে মোটামুটি, তো সেখানে একটা ফল দিয়ে কিন্তু এই সাপোর্টের নিচে কিন্তু ব্রেক করে আসেনি, সাপোর্টের উপরেই থেকেছে, এবং সেখান থেকে একটা আবার ওঠার চেষ্টা করেছে। এটা কালকে জানি না, হয়তো এখান থেকে উঠতে পারে বা এখানে এসে আবার সাপোর্ট নিতে পারে। তবে এটা কিন্তু আমি যদি আজকে একদিনের চার্ট দেখি তাহলে কিন্তু বেশ খানিকটা দৌড়চ্ছিল, স্টেপ বাই স্টেপ গিয়ে একদম 824 পর্যন্ত টাচ করেছে কিন্তু। তো সেই অর্থে পিএনবি হাউসিং এখনও পর্যন্ত প্রফিটে থাকা উচিত। ডব্লিউপিএল একটু সমস্যা, যেটা আমি দেখালাম, আজকে সেলিং প্রেসার ছিল সব জায়গাতে। তো এটা হচ্ছে ব্যাপার। এখানে যখন আমরা দেখছি যে মার্কেট পড়ছে, তখন আমাদের কী করা উচিত? এখানে কি আমরা যেটা কমছে বা আমি সস্তায় পাচ্ছি সেটা নিয়ে নেব? হ্যাঁ, অনেক সময় আমাদের সস্তায় নিতে হতে পারে, কিন্তু যেগুলো
আমাদের নেওয়া আছে সেগুলো যদি আমাদের হয়তো অনেক ক্ষেত্রে রেট দেখাবে, কিন্তু স্টকের রেট দেখানো মানেই কি খারাপ? বা মার্কেটে কি আমরা যাই করতে মানে যত ফর্মুলা লাগাই এবং যে কোনো মানুষ মানে যে কোনো বড়ো মানুষের আমরা এক্সপার্ট, মার্কেট এক্সপার্ট, টেলিভিশন এক্সপার্ট, চ্যানেল কত ধরনের আছে, ইউটিউব এক্সপার্ট, তো যারা মার্কেট এক্সপার্ট তাদের মানে সবার ক্ষেত্রেই কিন্তু মার্কেট পড়ছে, সবার ক্ষেত্রেই সেটা রেট দেখাবে, এখানে কিছু করার নেই, ঠিক আছে? আমি যেমন এই ধাপড়িয়ায় যদি ধরি, যেখান থেকে আমি 70,000 প্রফিট বুক করলাম, সেটা তো এরকম একটা জায়গায় আমি কেনার পরে এরকম একটা জায়গায় একেবারে ব্রেকডাউন হয়ে একদম নিচে চলে আসছিলো 373, ঠিক আছে? তো আমি হয়তো এরকম একটা জায়গায় কিনেছিলাম, তারপরে এরকম বারবার মানে 1 2 3 4 5 6 7 8 রেড ক্যান্ডেল, তারপরে কিন্তু আমি সেটাকে সেল করে বেরিয়ে যাইনি। সেই জন্যই কিন্তু আজকে এই পুরো র্যালিটা আমি ধরতে পেরেছি। সুতরাং বেরিয়ে যাওয়ার মানে মধ্যে কোনো চালাকি লুকিয়ে নেই বা কোনো এক্সপার্টাইজ লুকিয়ে নেই, ঠিক আছে? তো যদি স্টকটা নিতান্তই খারাপ হয় তখন কেবলমাত্র বেরোলে ঠিক আছে, আদারওয়াইজ স্টক থেকে বেরিয়ে কোনো লাভ নেই। এবার স্টকের মধ্যে যে ভোলাটিলিটি, যেহেতু আমরা বেশিরভাগ সময় মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলোতেই ফোকাস করি, তো সেখানে আমাদেরকে ভোলাটিলিটি কিন্তু মেনে নিতে হবে, মানে ভোলাটিলিটিকে আমাদের বন্ধু করে নিয়ে চলতে হবে। ভোলাটিলিটির এগেনস্টে গিয়ে কিন্তু আমরা মার্কেট থেকে কোনো ইনকাম করতে পারবো না, সেটা সম্ভব নয়। আর যদি তারা মানে ভোলাটিলিটি যদি না দেখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে লার্জ ক্যাপে যেতে হবে, সেখানে কিন্তু মুভমেন্ট খুব কম, সুইং খুব কম, সুতরাং সেটা আর একটা ডিফিকাল্ট পয়েন্ট, ঠিক আছে? তো আমি যদি কমেন্টে যাই, কমেন্টে গিয়ে দাদা আপনি ভিডিওর সময় 2-3টি স্টক স্টাডি পারপাসের জন্য দিলে ভালো হয়, তাহলে আমরা স্টাডি করে দেখার সুযোগ পাই। ভেরি গুড, এটাকেই মেন টপিক করা যাক ভিডিওর। ভিডিও দেওয়ার সময়, আজকে ভিডিও দেওয়ার সময় আমি 2-3টি স্টকস ওকে স্টাডি পারপাসের জন্য দিতে চাই। ওকে, সো স্টকের মধ্যে যদি আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু রেট কাট এর কথা হচ্ছে ইউএসএতে, তো মোটামুটি একটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইন্টারেস্ট রেটের মানে কম হবে সেটা দেখতে পাবো, তো সেখানে কিছু ফাইন্যান্স স্টক হয়তো ভালো করতে পারে। যাই হোক, আমি একটা ফাইন্যান্স স্টক এখানে দিচ্ছি, আমি সেখানে চার্টে চলে যাব। চার্ট এখানে যদি আমি ফুল চার্টে আসি, ফুল পেজ চার্ট, তো এটা হচ্ছে নিফটি 50। আমি এখানে ফার্স্ট যেটা স্টকের কথা বলবো সেটা হচ্ছে একটা ফাইন্যান্স স্টক, তার নাম হচ্ছে SBFC, ঠিক আছে? এটা একদিনের চার্ট, এটা আমি একদিনের চার্টে ইন্টারেস্টেড নয়, আমি 6 মাস বা 1 বছরের চার্টে ইন্টারেস্টেড। তার কারণ আমরা কিন্তু একদিনের জন্য কিনছি না, ঠিক আছে? আমরা যেটা ভালো করে অ্যানালাইজ করে যে স্টকগুলো কিনবো সেটা কিন্তু আমরা লং টার্মের জন্য কিনবো। তো যদি শর্ট টার্মে প্রফিট দিয়ে দেয় সেটা খুব ভালো কথা, ঠিক আছে? তো আমি যদি একটু স্ক্রিনারে যাই এবং SBFC দেখি, SBFC ফাইন্যান্স, তো এসবিএসের পিটা বেশ একটু বেশি লাগছেই, 33, ROC মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে খারাপ বলা চলে না, ওকে। তো যেটা 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 ম্যাজিক এই স্টকের মধ্যে সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখানে মোটামুটি এগুলো প্রো কনস কিছু না কিছু থাকেই, ঠিক আছে? এগুলো এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, 57.5 CAGR প্রফিট গ্রোথে, 3.25 টাইমস ইটস বুক ভ্যালু, এটা ফাইন্যান্স স্টকে অনেক স্টকই আছে 3.25, সেটা খুব একটা বিশেষ কিছু নয়। আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এর কোয়ার্টারলি রেজাল্ট, ঠিক আছে? তো এই স্টকটা যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখতে চাই, এখানে জুন 22 থেকে জুন 24, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 43, যেটা জুনে রিপোর্ট করেছিল, প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? আমি যদি নেট প্রফিটও দেখি তাহলে 32 দাঁড়াচ্ছে এটা। এবার প্রফিটগুলো দেখতে থাকুন, 32 crore, 36, 39, 43, 47, 53, 64, 73, 79, মানে একেবারে ইনক্রিজিং যাকে বলে, এবং 32 থেকে এটা ডবলেরও বেশি, এটা প্রায় 2.5 গুণ। এবার জুন 22 থেকে এই জুন 24, 2 বছরের মধ্যে এটা প্রায় 2.5 গুণ হয়ে গেছে তার নেট প্রফিট। বা আমরা যদি এখানে দেখি আর্নিং পার শেয়ার, যেটা EPS বলি, 0.36 থেকে এটা চলে গেছে 0.73। স্টকটার প্রাইস কত? স্টকটার প্রাইস কিন্তু 84 টাকা, ঠিক আছে? তো আমরা যেটা দেখলাম 2 বছরে, সেটা কিন্তু তার প্রফিট বা আর্নিং পার শেয়ার ডবলেরও বেশি হয়ে গেছে। এবার আমরা একটু যদি চার্টে দেখি তাহলে আমরা মানে হিসাবটা আসল হিসাবটা বুঝতে পারবো। সেটা হচ্ছে লাস্ট যদি আমি দেখি এখানে কত, এখানে হচ্ছে 23, ঠিক আছে? কারণ এখানে এসে ওটা লিস্ট হয় এবং ট্রেড হওয়া শুরু হয়। তো যেদিন থেকে ট্রেড করছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি সেই নিচের পর্যায়ে আছে, হয়তো এখানে কিছুটা ব্রেক করে এসেছিলো, কিন্তু মোটামুটি দেখলে সেটা কিন্তু একেবারে নিচেই আছে। এরকম কি আদৌ মনে হচ্ছে যে 2 বছরে সেটা ডবল হয়ে গিয়ে মানে ডবলের বেশি হয়ে গেছে?
নেট প্রফিট যদি ডবল হয় তাহলে মানে শেয়ার প্রাইস 3 গুণ হওয়া উচিত। সেটা ডবল তো হওয়া দূরের কথা, মানে একই জায়গায় পড়ে রয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি এটা অ্যাকচুয়ালি অল টাইম, এর বাইরে আর কোনো চার্টই নেই, সুতরাং অল টাইম লো, প্রায় লোতে আমরা স্টকটাকে পেয়ে যাচ্ছি। এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং স্টক, হ্যাঁ। তো সেটা দেখে মানে মোটিভেট হওয়ার কিছু নেই, সেটা দেখে আমি মনে করি যে স্টাডি করা উচিত স্টকটাকে, ঠিক আছে। তো আরেকটা স্টক কি হতে পারে, ঠিক আছে, আরেকটা স্টক ওকে বারবিকিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে বারবিকিউ চার্ট, ওকে। চার্টটা দেখলে অবাক হবেন, তার কারণ হচ্ছে আমি 5 ইয়ার চার্টটা লাগাচ্ছি। 5 ইয়ার এবার চার্টটা দেখুন, চারটাতে এখানে 2021 22 মার্চ, তো এরকম একটা জায়গায় কোথাও স্টার্ট হয়েছিল, এপ্রিল, ঠিক আছে। সেখান থেকে এ তো পুরোপুরি রকেট, প্রায় 4-5 গুণ হয়ে গেছিলো, প্রায় 2000। তারপর থেকে আবার এসে কিন্তু সেই 500-র কাছে ঘোরাফেরা করছে। সুতরাং আমি স্টকটাকে তার লাইফ টাইমের লোতে স্টকটা পেয়ে যাচ্ছি, এবং এটা একটা বেশ লং টার্মের জন্য আমার মনে হয় পার্সোনালি যে এটা একটা ভালো স্টক হতে পারে। আমি এটা লাইফের লোতে পাচ্ছি, মানে এটা একেবারেই খারাপ নয়। এবং যদি ফাইন্যান্স দেখতে চান তাহলে ফাইন্যান্স দেখবেন যে এর বাজে, হ্যাঁ, খুবই বাজে। কেন? তার কারণ যখন 2021 এপ্রিলে আসে তখন অ্যাকচুয়ালি করোনা পিরিয়ড চলছিল। এটা হচ্ছে বারবিকিউ, আমরা জানি রেস্টুরেন্ট বিজনেস, তো তখন কিন্তু রেস্টুরেন্ট সব বন্ধ ছিল, ঠিক আছে। তো সেটা এদেরকে একটু কাটিয়ে উঠতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন কোনো প্রোজ নেই কিন্তু কনসে ভর্তি। এবার সেইটা দেখে যদি আপনার খারাপ লাগে তাহলে কিন্তু একটা পয়েন্ট মিস করছেন। সেটা কি পয়েন্ট? সে পয়েন্টটা হচ্ছে স্টকটা আপনি কোথায় পাচ্ছেন সেটা দেখতে হবে, ঠিক আছে। এখানে যদি প্রো থাকবে, কনস থাকবে না। এবং যদি এখানে আমি যদি কোয়ার্টারলি রেজাল্টস দেখি তাহলে নেগেটিভ, অনেক সময় নেগেটিভ। এই যে নেগেটিভ ছিল ওই সময়টা, এটা কেন এতটা নেগেটিভ ছিল, এতটা নেগেটিভ আর কোথাও ছিল না, সেটা হচ্ছে করোনা পিরিয়ড, সব কিছু বন্ধ। এবার এগুলো কম তার থেকে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রায় একদম কমিয়ে এনেছিল, 0.03, প্রায় নিউট্রাল, তারপর একটু লস হয়েছিল। এবার ভাবুন, এই লসগুলো হওয়ার জন্যই কিন্তু স্টকটা আপনি এখানে পাচ্ছেন, না হলে সম্ভব ছিল না। যেভাবে স্টকটা মোমেন্টাম নিয়ে চলছিল, এটা আদৌ এখানে পাওয়ার কথা নয়, কিন্তু পাচ্ছেন। তার কারণ হচ্ছে ফাইন্যান্সিয়ালটা এখন খারাপ চলছে। এবার ফাইন্যান্সিয়াল ভাবুন -4 থেকে এটা +4 হয়ে গেলে, আমি যদি মিনিমামটাই ধরি, আমি এইসব 16 বা এখানে 14 এগুলো আমি ধরছি না, 7, আমি যদি 4 বা 5ই ধরি, মাইনাস থেকে প্লাস হয়ে যাওয়া মানে সেটা কিন্তু অনেকটাই মানে খুব পজিটিভ একটা ভাইব দেবে এই স্টকটাকে, এবং সেখান থেকে এই স্টকটা মোমেন্টাম নিতে পারে। এতটা সস্তার স্টক এবং তার লাইফ টাইম লোতে আমি পাচ্ছি, এটা খুবই আমার কাছে কিন্তু একটা লোভনীয় ব্যাপার। ওকে, দুটো স্টক আমি বললাম। ওকে ওকে ঠিক আছে, আরেকটা স্টক জিএমএম ফার্টিলার। ওকে, আমরা জিএমএম ফার্টিলারকে দেখেন দিয়ে এবং 5 বছরের চার্টটা লাগালাম, ঠিক আছে। তো জিএমএম ফার্টিলার এরকম নয় যে 5 বছরের আমি অনেক মানে 5 বছরের লোতে পাচ্ছি, সেটা নয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি দেখি আজকের যেখানে প্রাইস, সেখানের প্রাইস কিন্তু এখানে ছিল 2020 জুন, ঠিক আছে। এখন জুলাই শেষ, মানে 4 বছর ধরে স্টকটা কোনো রিটার্ন দেয়নি। এবং এই জায়গাতে আমরা প্রাইস অ্যাকশন থেকে বুঝতে পারছি এই জায়গাতে স্টকটা জাস্ট ঘোরাফেরা করছে। তো এখানে যদি আপনি লং টার্মের মানসিকতা নিয়ে স্টকটাকে স্টাডি করেন তাহলে আমার মনে হয় কিছু ইন্টারেস্টিং হতে পারে। এই 3টে স্টক, মানে শুধু এটা নয়, এই 3টে স্টকই যদি একটু লং টার্ম নিয়ে মানে চিন্তাভাবনা করেন, আমার মনে হয়, আর আমাদের মেন ফোকাস কিন্তু লং টার্মের চিন্তাভাবনা করেই, ঠিক আছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা স্টকটাকে কিন্তু দেখি, বা স্টকগুলোকে আমরা যেগুলো আলোচনা করে দেখি। এবার কি হয়, অনেক সময় 1 মাসের মধ্যে হয়তো 20%, 30% এরকম একটা রিটার্ন দিয়ে দিল, তখন কিন্তু সেই ব্যাপারটা একটা লোভনীয় ব্যাপার হয়ে যায়। আমরা স্টকটা হয়তো অনেক সময় প্রফিট বুক করতে বাধ্য হই, সেটা কিন্তু কোনো প্রবলেম নয়। আমাদের মানসিকতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে লং টার্মের মানসিকতা। এই যেমন আজকে মিড ক্যাপ স্মল ক্যাপ পড়েছে, যদি ছেড়ে দিয়ে পালিয়ে যাই, এটা কিন্তু বুঝতে হবে যে মার্কেটে এটাই প্রথম ফল নয়, বা এটা লাস্ট ফলও নয়, তাই না। এরকম আগে অনেক ফল এসেছে, সেটা আমরা সহ্য করে নিয়েছি, এবং সেই জন্যই আজকে হয়তো আমরা সেটার ফসলটা তুলছি বাড়িতে, ঠিক আছে, অ্যাকাউন্টে। তো লং টার্মের চিন্তাভাবনা নিয়ে এই 3টে স্টককে স্টাডি করলে, যে বন্ধু এখানে কমেন্ট করেছিলেন, তো বন্ধুর জন্য তো স্পেশালি অবশ্যই, এবং বাকি সবার জন্য। তো এই 3টে স্টক আমার মনে হয় টাইম নিয়ে একটু অ্যানালাইজ করে দেখে, লং টার্মের মানসিকতা নিয়ে, হ্যাঁ, সেখানে হয়তো কিছু ইন্টারেস্টিং পাওয়া গেলেও যেতে পারে। দাদা, আমি রিসেন্টলি 15 থেকে 20 দিন মতো হবে তোমার চ্যানেল জয়েন করেছি, আর নিয়মিত তোমার ভিডিও দেখি, আর স্টক মার্কেটেও জাস্ট 2 মাস মতো হবে ইনভেস্ট করছি। তোমার স্টক অ্যানালিসিসগুলো একদম পারফেক্ট হয়। স্টক অ্যানালিসিস পারফেক্ট বলে কিছু হয় না, স্টক অ্যানালিসিস স্টক অ্যানালিসিস। হ্যাঁ, তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাই একটু, টেলিগ্রামে জয়েন করেছি। ওকে, ভেরি গুড।
বাট ওখানেও তো কোনো পার্সোনাল মেসেজ আছে। অ্যাকচুয়ালি জেনারেলি পার্সোনাল ব্যাপারটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তার কারণ হচ্ছে আমি সাধারণত দেখেছি যে চ্যানেলে কারা পার্সোনালি মানে কাদের কাছে পার্সোনালি বলার কিছু থাকে, যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেখায় না। হ্যাঁ, আমি অনেককে দেখেছি, অনেক চ্যানেল যারা গুগলে স্টককে সার্চ মেরে সেটাকে জাস্ট রিড করে ভিডিও বানায়, এবং তাতে কিন্তু লাইক, সাবস্ক্রিপশান, কমেন্টস আসতেই থাকে। আমার কাছে তো লাইকও আসে না, কমেন্টও আসে না, সাবস্ক্রাইবার আসে। তো তা সত্ত্বেও আমি বলছি যে পার্সোনালির আমার বলার মতো এখানে কী আছে জানি না। আমি স্টক যা করছি দেখিয়ে দিচ্ছি, প্রফিট বুক করলে দেখিয়ে দিচ্ছি, কিনলে দেখিয়ে দিচ্ছি। এবার যখন হয়তো ভিডিও বানানো সম্ভব নয় সেটা আমি টেলিগ্রামে পাবলিশ করছি। তো সুতরাং পার্সোনালি আমার সঙ্গে আর কিছু থাকতে পারে না আর কি, যদি সেটা মার্কেট রিলেটেড অবশ্যই হয়। মার্কেট রিলেটেড ছাড়া আর কিছু কথা এখানে থাকবে না। বাট ওকে, গুড কমেন্ট। হ্যাঁ, তো আমি আশা করি বোঝাতে পারছি যে পার্সোনাল আমি রাখি না, জিনিসপত্র আমি রাখছি না। যেমন এবার ভিডিও একটা আসবে যেটা হচ্ছে আমি জুলাইয়ের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেবো। আমি তো সবই বলে দিচ্ছি যে কত কী হচ্ছে না হচ্ছে, সব স্টকগুলো নিয়ে এখানে ওপেনলি আলোচনা করছি, যেগুলো আমার ভালো লাগে, বা আপনারা যারা সেগুলোকে ফলো করছেন আশা করি, বা ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন, ফলো করুন, যেখান থেকে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। ঠিক আছে, তো এটাই আমার বলার। ওকে, থ্যাংক ইউ মিন্টু বন্ধু, খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সুমিত্র বন্ধু। কোনটা? এই ভিডিওটা? ওকে, তো ঠিক আছে, এই ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ। স্যার পারুইকে কিছু সুইং ট্রেডিং স্টক দিলে ভালো হয়। অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং স্টক বলে কিছু হয় না। আমরা অনেক সময় সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বেছে নিতে পারি, কিন্তু সেটা সুইং না দিলে কী করবো? তাহলে সেটা সুইং ট্রেডিং হলো না, তাই না? তো আমাদেরকে ভালো স্টক যেগুলো অ্যাট্রাকটিভ প্রাইসে অ্যাভেলেবল, বা যেগুলোতে কোনো পজিটিভ কিছু আছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একটু ধরে রাখতে হবে। যেমন রিসেন্ট আমি যতগুলোই দিয়েছি, হ্যাঁ, অনেকগুলোই ভিডিও এখানে আছে, সেখানে আমার মনে হয় খুব একটা বলার কিছু থাকবে না। আজকের পারফেক্ট সুইং ট্রেডিং, আমি কিন্তু জানতাম না যে এখানে ওই দিন সুইং দেবে। এবার সুইং যদি কেউ দিয়ে দিল, আমি মোটামুটি একটা হয়তো 1 মাসের জন্য রাখলাম, যে 1 মাস পরে একটা প্রফিট নেব, ভালো 1 মাসে হতে পারে। এখন সেটা যদি একদিনে আমি কিছু পেয়ে যাই, তাহলে খারাপ কি? তখন সেটা কি আমার লং টার্ম স্টকটাই বা আমার লং টার্ম ইনভেস্টমেন্টে সেটা একটা সুইং হিসেবে আমাকে প্রফিট দিয়ে দিল। সুতরাং আমি সেটাকে বলে দিলাম সুইং ট্রেডিং। সুইং আগে থেকে স্টক দেওয়া, সেটা মানে অনেকে দেয় 4-5টা স্টক করে রোজ আসে সুইং ট্রেডিংয়ের জন্য। তাতে কী হয় তার হিস্ট্রি, ইতিহাস ঘেটে আমি দেখিনি, দেখলে বোধহয় মানে মার্কেট থেকে সরে যেতে হবে আর কি। তো এরকম অনেক ভিডিও, অনেক টিপস আছে। তো এখানে না কোনো টিপস আছে না কিছু, জাস্ট আমি আমার যেভাবে ভালো লাগে সেভাবে ট্রেডিং করি। সেখানে যদি প্রফিট হয়, না হলে নেই, প্রবলেম নেই কিছু। তো এখানে যেমন এখানে দেখলাম যে মোটামুটি ভালোই পেয়েছিলাম। ওকে, 3 লাখ ইনভেস্ট করছে, কত প্রফিট? এই ভিডিওটাতে কিন্তু 3টে স্টকে আমি বলেছি, 3টে স্টকে খুব ভালো প্রফিট দিয়েছে। কেউ যদি ভালো প্রফিট দিয়ে দেয় 1 মাসের মধ্যে আমাকে 15, 20, 25, 30% দিয়ে দেয়, তখন আমি হয়তো বুক করে নিচ্ছি। তার মানে এটা নয় যে আমি সুইং ট্রেডিং একদম বাড়বে বলেই আমি জেনে একদম করছি। আমার কাছে ওই ধরনের কোনো জাদু নেই এটা বোঝার জন্য। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পারছি সুইং ট্রেডিংয়ের জন্য। এবার কি আরেকটা কথা যেটা বলবো, যে এই যে পার উইক কিছু সুইং ট্রেডিংয়ের জন্য, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি সব কিছু স্টকগুলো, মানে যে স্টকগুলো নিয়ে কথা বলছি সেগুলোই আমার কাছে কিন্তু আছে। আমার মাথায় যদি কোনো স্টক থাকে, সেটা হয়তো আমি কোনো না কোনোভাবে ভিডিও বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করবো। সুতরাং আলাদা করে আমার কাছে কিন্তু আর কোনো গোপন স্টক নেই যেটা হয়তো আমি করছি বলছি না, সেটা কিন্তু নয়। আমি যা করছি সেগুলোই বলছি। বা এবার এই জুলাইয়ের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আসবে, ঠিক আছে, তো সেটা আমি দেবো। তো সেখানেও দেখা যাবে যে আমি যেগুলো বলেছি, ভিডিও বানিয়েছি, জাস্ট সেগুলোরই একটা সামারি টাইপ। প্রফিট অ্যান্ড লস মানে সেগুলো জাস্ট একটা সামারি, একসঙ্গে দেখা, আর কিছু না। সব স্টক নিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে কথা বলছি। ওকে, থ্যাংক ইউ বন্ধু। তো বাস এগুলোই। তো এই ভিডিওটা বেশ খানিকটা লম্বাই হলো, কিন্তু অনেকগুলো জিনিস তেমন আলোচনাও করলাম। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে পারেন। যখনই আপলোড করব, আপনারা যদি বেল আইকন দাবিয়ে রাখেন তাহলে নোটিফিকেশানও পাবেন। তো সেইভাবে চ্যানেলটার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।